আড্ডা মারতে মারতে আজকে চলে এসেছিলাম এটা দক্ষিণ কলকাতার একটা শুটিং ফ্লোরে। এখানে শুট চলছে শ্রেষ্ঠ বাঙালি দি ইন্ডিয়ান ক্রনিকলস। জানতাম না। আমি এসেছি যে কারণে, সেটা হলো আমি পেয়ে গেছি একজন ডাক্তারবাবুকে। দেখাতে এসেছিলাম ডাক্তার, হাতের ব্যথা নিয়ে। তারপর জানলাম ডাক্তারের পাশাপাশি উনি প্যারানর্মাল ইনভেস্টিগেটর, এবং একই সঙ্গে অ্যাক্টিভ ইউথ এবং ইন্ডিয়ান ক্রনিকলস। আমি আগের এপিসোডেই আপনাদের বলেছি আমরা যৌথভাবে এই গল্প বলার অনুষ্ঠানকে এগোনোর একটা চেষ্টা করছি। প্যারানর্মাল ইনভেস্টিগেটর ডক্টর উজ্জ্বল গুপ্ত আবারও আমাদের সঙ্গে আজকে আমি পেয়েছি। বেসিক্যালি এই স্টোরিটা করবার বা এই কথা বলার এই পর্বটার পেছনে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে যে প্রচুর মানুষ যারা ইউথ বা ইউথ নয়, স্টুডেন্ট বা মানে ছাত্র যুব টুবো যাই বলা যায় না কেন, এই বয়সটা যে বয়সে ভূতের প্রতি একটা ফ্যান্টাসি থাকে, সকল বয়সেরই থাকে। ভূত নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে যায়। সেরকমই একরাশ গল্প নিয়ে, একরাশ কথা এবং কিছু জিজ্ঞাসা নিয়ে আজকে ডক্টর উজ্জ্বল গুপ্তর সঙ্গে গল্প করবো আমরা। এবার ভূত বলতে যে যে জায়গাগুলোতে আমরা চলে আসি, আমি সেরকম ভাবেই জিজ্ঞেস করব উজ্জ্বল দা, যে এটা বেসিক একটা গল্প বলা। আপনার সঙ্গে তো রোগ নিয়ে কথা হচ্ছিল, আমার হাতের ব্যথা নিয়ে কথা হতে হতে জানতে পেরে ক্যামেরাটা চালিয়ে ফেললাম। ভূত ব্যাপারটা সত্যি না ভূতেরা গল্প কথা? মানে আমার মনে হয়, মানে আমি যেরকম ভাবে যে ছোটবেলায় শুনেছি ভূত হয়, এই হয় ওই হয়। কেউ বলে না ভূত বলে কিছু নেই, অশরীরই একটা ব্যাপার থাকে। এই ভূত মিথ নাম সত্যি, নাকি মিথ্যে, নাকি জাস্ট একটা বাজারি গল্প, নাকি এর অস্তিত্ব সত্যিই আছে? আমাদের গবেষকদের কাছে একটু আলাদা। আমি বিজ্ঞানের কিছু সূত্র বলি, তাহলে বেশ। বুঝতে সুবিধা হবে। অ্যাকর্ডিং টু ল কনজারভেশন অফ এনার্জি, আমরা জানি যে এনার্জিকে ধ্বংস করা যায় না, এনার্জিকে সৃষ্টি করা যায় না। এনার্জি যদি একটি রুট থেকে রুটে ট্রান্সফার হয়, এনার্জি যদি একটি রুট থেকে রুটে ট্রান্সফার হয়েই থাকে, তাহলে আহ, আমরা তো মানুষরা লাইভ এনার্জি। আমরা যদি লাইভ এনার্জি হয়ে থাকি, তাহলে মৃত্যুর পর আমাদের এনার্জি যায় কোথায়? আমি আমার প্রায় ভ্যানিশ হয়ে যায়। না, আমি মানে আমার প্রায় এই 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 যে আমাদের যে এন্টায়ার সিস্টেম, মানে এই পৃথিবীর এতগুলো স্ফিয়ার, বায়ু স্তর, যা 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 রয়েছে আর কি, এতে মিশে যায় না বলছেন আপনি? না, আমি মানে বলছি। যেটাকে আরো আরো শুদ্ধ বাংলায় যেটাকে বলে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া, তেমনটা হয় না? না, আমি আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছি। আমার প্রায় 200 প্লাস কেসেস দেখতে গিয়ে, ইনভেস্টিগেট করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের ব্রেনের হার্ডওয়্যারে আমাদের শেষ ইচ্ছেগুলো থেকে যায়। আচ্ছা। আরেকটু খুলে খুলে বলি, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হোমিসাইড, সুইসাইড, এইসব এইসব মৃত্যুর কারণ যাদের পিছনে থাকে, তাদের ব্রেনের হার্ডওয়্যারে তার শেষ স্মৃতিগুলো থেকে যায়। ধরুন আপনার সঙ্গে আজ আমার দেখা হলো, একটি কারণে আমার সঙ্গে দেখা হলো। ধরুন আপনার সঙ্গে আমার কাল আবার দেখা হওয়ার কথা হলো, ডেট পেলাম, আপনার বাড়ি বা আপনার কোনো আপনার চেম্বারে যাবার বা আমার চেম্বারে আসা। ধরুন আজকে আমার যেতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি মারা গেলাম, তাহলে কি আমি আপনার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবো না? এনার্জি, বিজ্ঞানের সূত্র অনুযায়ী এনার্জিকে ধ্বংস করা যায় না। বিজ্ঞান তো বলছে এনার্জি ক্যান নট ক্রিয়েট, এনার্জি ক্যান নট ডিস্ট্রয়েড, জাস্ট রুট ট্রান্সফার। আমাদের গবেষকের কাছে পুরো এই সূত্রটা ধরেই আমাদের এই গবেষণা। এটি হলো আমাদের কাছে ভূত, আত্মা বা এনার্জি বা অটোবডি ইন্টেলিজেন্ট, যেটাই বলুন। আচ্ছা, এখানে দাঁড়িয়ে একটা পাশাপাশি যে প্রশ্ন চলে আসে, যে আমরা ছোটবেলা থেকে যেভাবে গল্প শুনে বড় হয়েছি, হুম। ভূত, পেতনি, ব্রহ্মদৈত্য, আরো যা যা হয়, এরা কি প্রত্যেকেই আলাদা 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 পার্ট অফ বা সোর্স অফ এনার্জি, উম, নাকি একটাই এনার্জি, কেউ কেউ আলাদা আলাদা নামে তাকে ডাকছেন, নাকি প্রত্যেকটার আলাদা 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 কোনো প্রয়োজন রয়েছে বা আলাদা আলাদা বিষয় রয়েছে? মানে আমরা প্রথমে এই দু তিনটে প্রশ্নের পরে বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি আমাদের পেজে, সেগুলো জানবো। আগে একদম গোড়াটা জানতে চাইছি। দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন এটা পুরো একটি আরবান লিজেন্ডের কথা বললেন। আচ্ছা। আমাদের ভাষা আরবান লিজেন্ড বলে। আচ্ছা। আপনি ভূত বলুন, মানে শাকচুন্নি বলুন, ব্রহ্মদৈত্যী বলুন, বা জলপিশাচ বলুন, বা আপনি নিশি বলুন, বা আলেয়া বলুন, এগুলো প্রত্যেকটাই আরবান লিজেন্ড। বেশ। দেখুন, আমি আমার রিসার্চে বলি এরকম ভাবে, আমার ইনভেস্টিগেশন করার সময় এরকম ভাবে কোনো রকম কোনো এন্টিটি বলে না যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শাকচুন্নি বলছি, আমি জলপিশাচ বলছি। এনার্জি জাস্ট কমিউনিকেট করে। তার জন্য অনেক রকম প্রসেস রয়েছে, কিছু ডিভাইস রয়েছে, সেগুলো আপনাকে আমি বলবো আস্তে আস্তে। এই ডিভাইস আমরা ইউজ করি, সেগুলো আইএসআই মার্ক, সেগুলো বিজ্ঞানের স্বীকৃতি পাওয়া, সেগুলো বাইরে থেকে আনতে হয়। তো এইভাবে না ওই কোনো রকম কোনো এন্টিটি বলে না যে আমি শাকচুন্নি বা আমি ব্রহ্মদত্তি। না মানে এগুলো কি আদৌ আছে, না এগুলো মানে শুধুই গল্প কথা? দেখুন,
এই আপনি যেই আরবান রিলিজনের কথা বললেন, এগুলো দিনের পর দিন এর মিথ চলে আসছে। বেশ যা ঘটে তার তো কিছু, যা রটে তার তো কিছু বটে, অবভিয়াসলি কিছু তো এরকম আছে। বেশ বেশ একটা বেশ ভালো জিনিস জানা গেল, যা রটে তার কিছু তো বটে। এখান থেকে দাঁড়িয়ে আমার দ্বিতীয় জায়গা, সবকিছুর বুজরুকি হয়, হুম ধর্মের নামে, হুম পড়াশুনোর নামে, হুম ভূতের নামেও হয় হুম নিশ্চিত করে। হুম ওঝা হুম কার্যকরী না শুধুই মিথ? দেখুন, এই প্রশ্নটার সঙ্গে প্রচুর মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে, হুম তবু এই প্রশ্নটা করছে কারণ এই প্রশ্নটা আমরা যেদিন প্রথম লিখেছিলাম যে ভূত নিয়ে আমরা একটা সিরিজ করবো বা একটা গল্প করব, আমরা সবচেয়ে বেশি এই প্রশ্নটা পেয়েছি এবং নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সিরিয়াস, এই সমাজের অনেক সিনিয়র এবং সিরিয়াস ব্যক্তিত্বরা প্রশ্ন করেছেন যে গ্রামে ওঝা ঝাড়ানো, ভূতে ধরলে বা ইতিবৃত্ত, এটা অত্যন্ত পরিচিত একটা ব্যাপার। কারণ ব্যাপার। এবং প্রচুর এমন মানুষ আছেন যারা দায়িত্ব নিয়ে হলপ করে বলতে পারেন, মানে আমরা আমাদের টিম আমরা রিসার্চ করেছিলাম, আমরা বেশ কিছু জায়গায় গেছিলাম, সেখানে আমি দর্শকদেরও বলবো আপনাদেরকেও বলছি, প্রচুর মানুষ লড়েছেন যে হ্যাঁ ওঝা ব্যাপারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট হুম এবং ওনারা অনেক কিছু পারেন। হুম আবার একদল মানুষ আছেন যারা বলছেন না, এটা নেহাত বুজরুকি ছাড়া কিচ্ছু নয়। হুম আর একদল মানুষ যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, তারা অনেস্ট জিনিসটা জানতে চান। হুম মানে আপনি বলা মানেই সেটা ওনারা মানবেন হুম এমনটা নয়, আপনার তরফ থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চান, তারপরে ওনারা হয়তো তা নিয়ে আবার যদি আমাদের কাছে প্রশ্ন আসে, আবার হয়তো আমরা আপনার কাছে আরেকবার ছুটে আসবো। ঠিক ঠিক তো ঠিক এই ঠিক। ওঝা সত্যি না মিথ্যে, ওঝার প্রয়োজন অপ্রয়োজন, বা এই ওঝা বিষয়টাকে একটু সহজ করে সাধারণের ভাষায়, মানে আমি প্রথমেই বলি, আগের প্রশ্ন থেকেই বলছি, আমরা প্রত্যেক পডকাস্টে এটা বলি, দেখুন আমাদের অ্যাক্টিভ ইউথের এই যে পডকাস্ট, এটাতে আমরা কানেক্ট করবার চেষ্টা করি সাধারণ মানুষকে, মানে যে মানুষটা বৈজ্ঞানিক শব্দগুলো থেকে একটু দূরে, যে মানুষটা রোজনামচার জীবনে কঠিন কঠিন শব্দ শুনতে চায় না, কচকচানি শুনতে চায় না, সহজ কথা বলা শুনতে চায়, তাই আমাদের অনুষ্ঠানটার নামও কথা বলা। তো যে জায়গায় ছিলাম, ওঝা, একটু যদি গুছিয়ে বলেন। দেখুন, যদি প্যারাসাইকোলজিকে আপনি বিশ্বাস করেন, তবে আপনাকে রিচুয়ালকে বিশ্বাস করতে হবে। বেশ। মানে এটা আমার আমার অভিজ্ঞতা, আমার রিসার্চে, আমার থিওরি এটা। আপনি প্যারাসাইকোলজিকে মানলে আপনাকে রিচুয়াল মানতেই হবে। তবে অবভিয়াসলি মন্ত্রতন্ত্র অবশ্যই জোর আছে, কিন্তু মন্ত্রতন্ত্র কে বলছে, কে পাঠ করছে, সেটাও খুব বড় মানে এই প্যারাসাইকোলজিতে একটা মুখ্যম ভূমিকা রয়েছে। আহ, আমি যে মন্ত্র পাঠ করব, কোনো বিদ্বান পণ্ডিত যদি সেটা পাঠ করে, তার জোর আলাদা রকম হবে। সে যেই মন্ত্র হোক, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, প্রত্যেকটা মন্ত্রে জোর আছে। কিন্তু আজকালকার দিনে এই মন্ত্র নিয়ে, আমি সবাইকে ডিউ টু রেসপেক্টই বলছি, আহ, ব্যাপারটা নিয়ে বুজরুকি ব্যাপারটা বেশি হয়েছে। সেটি আমাদের কাছেও কানে আসে। আমরা যখন এরকম কেস, বাইরে দিয়ে কেস স্টাডি করতে যাই, ইনভেস্টিগেশন করতে যাই, তখন বলে এরা তো ওঝা। তখন বোঝাতে হয় যে আমরা কি করতে এসেছি, আমাদের কাজ কি, আমাদের সাইন্টিফিক ব্যাখ্যা কি। কিছু লোক বোঝে, গ্রামের কিছু লোক বোঝে না, তারা তাদের মতো করে চাপিয়ে দেয়। আরেকটা প্রশ্ন আপনি এর সঙ্গেই করেছিলেন, সেটা আমি একটু অ্যাড করে দিই, যে আপনি বললেন না ভূতে ধরা, ব্যাপারটা কি। দেখুন, পজেশন এত সহজ ব্যাপার নয়। 99.9% ক্ষেত্রে পজেশন একদম ম্যানমেড। পজেশন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নানা রকম আছে, সিজোফ্রেনিয়া রয়েছে, বাইপোলার রয়েছে, এগুলো করে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ম্যানমেড হয়। আহ, আমি আমার এতদিনের মানে অভিজ্ঞতায়, ম্যান মেড, মানে আপনি বলতে চাইছেন মানে আপনি বুজরুকি তত্ত্বটাকে অনেক বেশি করে শিলমোহর মানুষ দিচ্ছেন। ক্রিয়েট করে যেটা, হ্যাঁ, তার মানেই যে আপনি বুজরুকি তত্ত্বটাকে অনেক বেশি শিলমোহর দিচ্ছেন, তো এটা বেশিরভাগ ব্যবসার একটা অংশ হয়ে বেশিরভাগ দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বেশ। বেশিরভাগ ক্ষেত্রে পজিশন এতটা ইজি ব্যাপার নয়। পজিশন, আমার এতদিনের রিসার্চে আমি কোনোদিন দেখিনি যে এরকম ডেমনিক পজিশন মানুষ, মানে কোনো মানুষকে যাদের দেখেছি তাদের সঙ্গে আমাদের কিছু প্রশ্ন আছে, বেশি প্রশ্ন করার পর তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তারা ব্যাপারটাকে তারা বানাচ্ছে, ম্যানমেড করছে, বা সাইকোলজির কোনো প্রবলেম আছে। তখন আমরা বলি কি একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলার জন্য। আমরা একটা প্রশ্নের দিকে যাবো, একটা প্রশ্ন পেয়েছি। এখানে একজন লিখছেন, আহ, ইনিও নাম প্রকাশে অনিচ্ছুক, উনি আমাদের পেজের ইনবক্সে লিখছেন যে ভূত এবং ইত্যাদি ছোট থেকে শুনে আসছি, এদের নাকি বোতলবন্দি করা যায়, জিন বোতলবন্দি হয় এমন বিবিধ সাহিত্যে লেখা রয়েছে। ভূত আর জিন এদের মধ্যে ফারাক কি? এদের কি আদৌ বোতলবন্দি করা যায়? বিকিবাবু, আপনাকে আমি একটু বেসিক একটা প্রশ্ন করি।
আপনি এই পাকার তলায় বসে আছেন, পাকার হাওয়া আপনার গায়ে লাগছে, লাগছে। আপনি কি পাকার হাওয়াকে আপনার পকেটে পুরে নিতে পারবেন? না। আপনার হাতে একটি ফোন আছে, ধরুন একটা ফোন আসলো, একটা এনার্জি আপনার ওখানে আসলো, তো সেটাকে কি আপনি চাইলে আপনার ফোন থেকে বের করে আপনি আপনার বাম পকেটে পুরে নিতে পারবেন? না। তাহলে এনার্জি কি কখনো কি এরকম ভাবে বোতলবন্দি করা যেতে পারে? যিনি প্রশ্ন করেছেন নাম প্রকাশ অনিচ্ছুক, উনি সপাট উত্তর দিয়েছেন, এটা আপনারই জন্য। যাই হোক, এবার সিরিয়াস জায়গায় আসি আমরা। আহ, এই কোরিলেটিভ যে জায়গাগুলো চলে আসে, আপনি ভূতের ধরায় বললেন, জিন আর ভূত এই দুটো কি এক? না, আলাদা। আলাদা। আলাদা, জিন এটি কি, ভূত কি? আলাদা বিষয়, প্রত্যেকটি আলাদা বিষয়। জিন, বেশিরভাগ ক্ষেত্রে জিন যেটা হয়ে থাকে সেটি আমাদের যারা মুসলমান ধর্মগ্রন্থ আহ, যেটি রয়েছে তার মধ্যে জিনের অনেক ভাগ রয়েছে, কারেন্ট জিন রয়েছে, জিনের অনেক পার্ট রয়েছে। তো এক একটা জিনের এক রকম বৈশিষ্ট্য রয়েছে, ব্যাখ্যা রয়েছে। এবারে আপনি যদি ভূত বলেন, এটি সম্পূর্ণভাবে আমাদের গরুর পুরাণ বলুন বা এরকম কোনো পুরাণে হোক, সেখানে এর ব্যাখ্যা রয়েছে। দুটো আলাদা, অবভিয়াসলি দুটো এন্টিটি, কিন্তু দুটো আলাদাভাবে আলাদা। মানে ভূতেদেরও ধর্মনিরপেক্ষতা নেই। আমার অনেক দিনের, আমি ছোট থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমরা সকলেই পড়েছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখায় ভূতকে বড় সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। আমার মনে হয়, ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় যে শীর্ষেন্দু বাবুর মতো সাহিত্যে ভূতকে কেউ ব্যবহার করতে পারে না। ভূতের প্রতি আমাদের একটা টান টান উত্তেজনা রয়েছে। এখান থেকে দাঁড়িয়ে আমরা কয়েকটা ইনসিডেন্টের কথায় চলে যাই। এই সংক্রান্ত কিছু প্রশ্ন এসছে, সেগুলোকে আমরা কোলাজ করে একটা হুম, দিকে যাচ্ছি। sure. এই কলকাতা শহরে বেশ কিছু বাড়িকে আখ্যায়িত করা হয়েছে ভুতুড়ে বাড়ি হুম, বলে। ভুতুড়ে বাড়ি বলতে আমরা সহজে যা বুঝি, যে বাড়িতে আপনি যে এনার্জির কথা বা হুম, এন্টিটির হুম, কথা বললেন তার প্রভাব পাওয়া যেতে পারে, সেটাই হুম, ভুতুড়ে বাড়ি। হুম, স্পষ্ট প্রশ্ন, এই পুতুল বাড়ি হুম, এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির ভূত। হুম, তৃতীয় প্রশ্ন হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ভূত। হুম, এই তিনটে কতটা সত্যি, নাকি তিনটেই মিথ্যে, নাকি কোনোটা সত্যি কোনোটা মিথ্যে, এই তিনটেকে একটু ব্যাখ্যা যদি আপনি করেন, ঠিক। তাহলে আ- এটা আমাদের আরবান কলকাতা শহরের দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এর আশেপাশ দিয়ে যাওয়া প্রচুর প্রশ্ন পেয়েছি। ঠিক, ঠিক, ঠিক। প্রথম বলি, আপনাকে যেটা বলি পুতুল বাড়ি সম্পর্কে। পুতুল বাড়ি যদি আপনি সামনে যান, পুতুল বাড়ির সামনে একটি বড় বোর্ড লাগানো আছে, এখানে কোনো ভূত নেই, এখানে কোনো ভূতের ব্যাপার রটাবেন না, এখানে কোনো এরকম ধরনের কিছু নেই। আপনি যদি দেখেন, যে কলকাতার মোস্ট টপ হন্টেড প্লেসেস খোঁজেন, তার মধ্যে পুতুল বাড়ি পাবেন। পাওয়া যাচ্ছে, ঠিক ঠিক। হ্যাঁ, কিন্তু আমি আজ রিসার্চার বলি পুতুল বাড়িতে কিছু নেই। আচ্ছা। ঠিক। রবীন্দ্র সরোবর মেট্রো, তাই তো? রবীন্দ্র সরোবর মেট্রোয় পারমিশন পাওয়া খুব চাপের ব্যাপার। আহ, ওখানকার যে কেস হিস্ট্রি আছে, আমি অনেক জায়গায় এরকম কেস হিস্ট্রি শুনেছি, আমার গবেষণার মূলক কাজের ক্ষেত্রে শুনেছি যে এরকম অনেক মেট্রো যারা চালায়, ট্রেন চালক মানে মেট্রো চালক যারা, তারা অনেকে বলেছে এরকম ওখানে নাকি অনেক অনেক কিছু, অনেক ছায়া বা অনেক কিছুকে মানে ট্র্যাকের উপর দাঁড়াতে দেখেছে, কিন্তু ওর পারমিশন আমরা পাইনি। যদি ভবিষ্যতে গভর্নমেন্ট আমাদের কোনো সময় পারমিশন করে দেয়, ওটা আমার ওই রিমোট ভাঙার খুব ইচ্ছা আছে। থার্ড থার্ড হচ্ছে আপনি যেটা বললেন, ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি গল্পটা আপনি জানেন? না, ন্যাশনাল লাইব্রেরি গল্পটা জানেন? ন্যাশনাল লাইব্রেরি, আমি নয়, আমি ইন্টারাপ্ট, আমি শুধু নয়, আমার মনে হয় অনেক, আবার বললাম আমাদের পডকাস্টটা যেহেতু রোজ নামচার মানুষদের নিয়ে, ধরুন যে মানুষটার জীবনে সারা দিনের একটা ধকল গেছে, সেই মানুষটার পক্ষে অনেক গৌরচন্দ্রিকা সমেত পড়া হয় না। মানে ইউজুয়ালি কি হয়, কোন এপিসোড চালু হচ্ছে, সেখানে গৌরচন্দ্রিকা বিরাট লম্বা, তাহলে আপনারা দেখতে চলেছেন এখন আমাদের মধ্যে অনেক গল্প দিয়ে, মানে প্রথম 5 মিনিট মানুষটাকে এত হেজিয়ে দেওয়া হয়, যে কারণে আমাদের এই কথা বলার পর্বতে কোনো ব্রেক নেই, কোনো স্লো করবার কোনো প্রসেস নেই, সপাট প্রশ্ন এবং সপাট উত্তর। সেই জায়গা থেকে আপনাকে, যে যেটা বলছিলেন আর কি, যে আমি আমি জানি না, আমার মতো এই কলকাতা শহরের, আমি বিশ্বাস করি প্রচুর মানুষ জানেন না। যদি কেউ জানেন বা এই পডকাস্ট দেখবার আগেই, আমাদের আজকের এই পর্ব দেখবার আগে যদি কেউ জানতেন, আমাদের কমেন্ট বক্সে জানান, আপনাকেও একদিন আমরা ডাকবো, আপনি কি জানতেন, কিভাবে দেখেছেন, আপনার সঙ্গে আলাদা করে একটা হবে। আমরা ফিরে আসি উত্তরে, উজ্জ্বল বাবুর কাছে। ন্যাশনাল লাইব্রেরির একটি মানে এটি রিউমার বলুন, মিথ বলুন, কারণ পারমিশন তো আমরা এখনো পাইনি, পারমিশন গভর্নমেন্ট দেয়নি। ন্যাশনাল লাইব্রেরির একটি কোণ বন্ধ করা আছে। আহ, যার কেস হিস্ট্রি শুনেছিলাম বহু যুগ আগে, এটা ইংরেজের আমলে, একজন মেডিকেল স্টুডেন্ট ওখানে সুইসাইড করে। ওকে।
সুইসাইড করার পর তার যে বয়ফ্রেন্ড তার পরের দিন সেও সুইসাইড করে। মেডিকেল স্টুডেন্ট বলে নাকি ওই মেয়েটি নাকি ন্যাশনাল লাইব্রেরির ভেতরে ওই একটি পার্টিকুলার একটি কোণের মধ্যে এই গলায় দড়ি দিয়ে হ্যাং করে। তো নানা রকম ভাবে শুনতে পাওয়া যায় যে ওই তার ওই মৃত বয়ফ্রেন্ডের আত্মা নাকি এখনো পর্যন্ত ওই মেয়েটির আত্মাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ইভেন ওই কোনটি আজ না, মানে এটি ন্যাশনাল লাইব্রেরি কোনোদিন বলে না যে ওখানে বলে এরকম কোনো ঘটনা নেই, এগুলো বানানো। কিন্তু আমাদের কাছে এরকম অনেক খবর আছে যেগুলো বাইরে, মানে খবর এই আমরা গবেষণা তথ্য থেকেই পেয়েছি যে ওখানের ওই একটা কোন পার্টিকুলার একদম বন্ধ থাকে, যেখানে কাউকে পারমিশন দেয়নি। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম গভর্নমেন্টের কাছে এটার পারমিশন নেওয়ার, গভর্নমেন্ট দেয়নি কোনো কারণে। আমরা অনেকগুলো মিথ এবং অনেক গল্প কথার বেড়াজাল ভাঙতে পারছি। আমার আরেকটা জায়গার কথা খুব মনে পড়ে যাচ্ছে, বেশ ছোটবেলা থেকে শুনেছি, সেই জায়গাটার নাম হচ্ছে বেগুন কোদর স্টেশন। এই নিয়ে কোনো অভিজ্ঞতা আছে? বেগুন কদরে, দেখুন বেগুন কদরে আপনি ওখানে হাইওয়ে পাবেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। বেগুন কদরের হিস্ট্রিটা জানেন? না। বেগুন হিস্ট্রি, বেগুন কদরের যেটি গল্প আছে, বেগুন কদরে বহু যুগ ধরে ওখানে ট্রেন দাঁড়াতো না। লাস্ট 2018 না 19 থেকে ওখানে এরকম কিছু একটা সময়, আমার এক্স্যাক্টলি সময়টা মনে নেই, ওই সময় থেকে ট্রেন দাঁড়ানো শুরু করেছিল, একটাই ট্রেন দাঁড়ায়। আহ, ওখানে হিস্ট্রি হচ্ছে যে ওখানে যে স্টেশন মাস্টার ছিল অনেক দিন আগেকার, সেই আমি ব্রিটিশ আমলের পরের কথা বলছি, ব্রিটিশ আমলের কথাই বলছি, সে সময় স্টেশন মাস্টারের একটি মেয়ে ছিল, মেয়েটি নাকি ওখানে সুইসাইড করে। তো সুইসাইড করার পর নাকি ওই মেয়েটির আত্মা নাকি বেগুন কোদরে ওই স্টেশনে নাকি দেখতে পাওয়া যায়। তারপর থেকে এটি ছড়িয়ে পড়ে, এটি ছড়াতে, ওই যে বলে যার রটে তার তো কিছু বটে, ছড়াতে 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 জায়গাটি আস্তে আস্তে হন্টেড হয়ে যায়। না মানে ওখানে কি ইজ দেয়ার এনিথিং, ওখানে কি কিছু আছে না, আপনারা? আমি তো আমার গবেষণা আমি ওখানে কিছু পাইনি। ইভেন ওখানে যেখানে ওখানে আইএমএফ কেন পাওয়া যায়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কেন বেশি হয়, ইলেকট্রোম্যাগনেটিক সম্বন্ধে আপনাকে বলছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কেন বেশি পাওয়া যায়, কারণ ওখানে হাই এক্সটেনশন তার রয়েছে। ওখানে আপনি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিভাইস যদি আপনি ইউজ করেন, যেগুলো আমরা গবেষণার কাজে লাগে, ওখানে বেশি হাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি দেখাবে, কারণ এক্সটেনশন তারে এতটা বড় বেশি বিদ্যুৎ যায়। তো ওই কারণে অনেক সময় মানুষ হ্যালুসিনেশন ফিল করে। কিন্তু আমার গবেষণায় আমার তথ্য অনুযায়ী বেগুন কোদরে কিছু নেই। আচ্ছা বেশ। এবার একটু অন্যদিকে যাই, আপনি প্যারানর্মাল যেহেতু আপনার রিসার্চের সাবজেক্ট, বেগুনকোদর থেকে অনেকটা আরবান শহর আমাদের কলোনি তিলোত্তমার বুকে ফিরে আসে। পার্থ দে নামটার সঙ্গে পরিচিত? যারা পরিচিত, যারা রিলেট রবিনসন করতে স্ট্রিট। পারছে না, হ্যাঁ যারা রিলেট করতে পারছে না তাদেরকে বলি, রবিনসন স্ট্রিট হাইলাইট হয়েছিল। বহুদিন খবরের কাগজের প্রথম পাতায় ছিল, একজন মানুষ তার পরিবারের একাধিক মানুষদের সঙ্গেই বসবাস করতেন এবং তার চলাফেরায় কেউ কিছু ধরতে পারতো না যতদিন না পর্যন্ত পচা গলা, গন্ধ টন্ধ, লম্বা স্টোরি, আমি সেদিকে যাচ্ছি না। এটি ভদ্রলোকের ডিলিউশন নাকি ইলিউশন, নাকি ভদ্রলোক নিজে এক্সট্রিম মানসিক রোগী বলে ওই কাজটা করলেন, নাকি উনি কোনো অল্টারনেটিভ পাওয়ারের খোঁজ করতে চাইছিলেন? দেখুন, এটি নিয়ে নানা রকম পেপার কাটিং, মানে পেপারে নানা রকম কিছু বেরিয়েছে, ছবিও হয়েছে। আর আমার কাছে যেটা লেটেস্ট তথ্য আছে, মানে আমি যেটা সম্বন্ধে এটা গবেষণা করতে গিয়ে, এটা সম্বন্ধে পড়াশোনা করতে গিয়ে জেনেছি যে ওনারা বেসিক্যালি একটি কোনো ধর্মের দীক্ষিত হয়েছিল, ওনার বোন, মানে ওনার দিদি আর উনি। ওনাদের বাড়িতে কিন্তু যখন এই পচা দেহ রাখা শুরু হয়, প্রথম কুকুরের পচা দেহ রাখা শুরু হয়, তখন কিন্তু ওই একটা স্পিকারে, বাড়ির চারদিকে চারটে স্পিকারে ওই একটি মন্ত্র চ্যান্টিং হতো, যেটি অনেকে বলে সেই মন্ত্রটি হলো ডেমনিক, ডেমনিক মন্ত্রের উচ্চারণ যেগুলো, সেগুলো ছিল। হতে পারে উনি, দেখুন বিজ্ঞান মানে সাইকোলজি বলবে অবশ্যই উনি বাইপোলার ছিল বা হ্যালুসিনেট করতো, কিন্তু তাহলে একদিকে দেখতে গেলে তাহলে উনি ওই মন্ত্রগুলো শুনতেন কেন, যে মন্ত্র ডেমনিকের উচ্চারণ রয়েছে। কঠিন, সত্যি খুব কঠিন। মানে আমরা যারা রোজ নামচার জীবনে এগুলোতে পরিচিত নই, প্রশ্ন কিছু থেকে যাচ্ছে, আর প্রশ্ন থাকবে বলেই আমাদের এই কথা বলার পর্ব। আমরা এর পরবর্তীতে আবার একটা প্রশ্নের দিকে যাব। একজন উত্তর চব্বিশ পরগনার বামনগাছ থেকে একজন প্রশ্ন করেছেন। উনি লিখছেন, হেস্টিংস হাউস
এই সংক্রান্ত গল্প আমি, আচ্ছা, আমি হেস্টিংস হাউস সংক্রান্ত খবর আজ থেকে বহুদিন আগে একটি খবরের কাগজে পড়েছিলাম। হুম, আমার সেই লেখাটি আমার খুব একটা প্রাণোচ্ছল লাগেনি। হুম। যদি হেস্টিংস হাউস সম্বন্ধে একটু এলাবোরেটলি বলেন। বেশ। আহ, ইনিও নাম প্রকাশে অনিচ্ছুক। আসলে ভৌতিক ব্যাপারে বোধহয় নাম প্রকাশ করতে কেউ খুব একটা কমফোর্টেবল ফিল করছেন না। যাই হোক, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি যদি দেখেন আপনার উত্তর ডক্টর উজ্জ্বল গুপ্ত দিচ্ছে। হেস্টিংস হাউস উজ্জ্বল। হেস্টিং হাউসও ওই কলকাতার মোস্ট টপ হান্টেড প্লেসেস এর মধ্যে একটি। ওকে। তো ওখানেও নাকি একটি সাদা ঘোড়াকে নাকি, অদৃশ্য একটি সাদা ঘোড়াকে নাকি ওর ভেতরে ঘুরতে দেখা যায়। এবার এটি অনেকে ক্লেম করে, এখানকার যারা গার্ড ছিল তারাও ক্লেম করে, কিন্তু দুর্ভাগ্যবশত গভর্নমেন্ট আমাদের পারমিশন দেয় না। এইগুলো গভর্নমেন্ট যদি পারমিশন দেয় এই মিথগুলো ভাঙার, আমার মনে হয় অনেক যুগের মিথ না সত্যতা কতটা, এগুলো পরিষ্কারভাবে ভাঙা যায়। যতক্ষণ না গভর্নমেন্ট এগিয়ে আসবে, পারমিশন দেবে, তখন কিচ্ছু করা যাবে না। স্বাভাবিক। আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেলেন। আমরা এবার একটু অন্যদিকে যাই। ভূত দেখার বিষয় তো হলো, ভূত ডাকার বিষয়ে যদি আমরা যাই, হুম, তাহলে স্বাভাবিকভাবেই আরো একটা শব্দ, এটাও আমরা প্রত্যেকে ছোট থেকে শুনে এসেছি, তা হলো প্ল্যানচিট। হুম। প্ল্যানচিট কি সত্যি আত্মা নামানোর পদ্ধতি, নাকি টেনিদা যেভাবে প্ল্যানচিট ব্যাখ্যা করে ক্যাবলা হাবুল আর প্যালার থেকে কচুরি আর গরম রসগোল্লা উড়িয়ে দিতেন, সেরকমই একটা আহ, আপনার রিসার্চ কি বলছে? মানে আমি এক্ষেত্রে মিথ বা মাইথোলজি এই হুম, দিকে যাচ্ছি না। হুম, আমি বলতে চাইছি রিসার্চ কি বলছে। ঠিক যেরকম বেগুন কোদরের হাই ভোল্টেজ তারের জন্য হুম। সেখানে ইলেকট্রোম্যাগনেটিকের ফিল্ড। তত্ত্বটা হুম, স্বাভাবিক, ইলেকট্রোম্যাগনেটিক হুম, ফিল্ড হুম, অনেক শক্তিশালী, হুম, এইরকমই টেকনিক্যালি হুম। প্ল্যানচেটে আত্মা নামে। দেখুন, যুগের পর যুগ থেকে নানা রকম ভাবে প্ল্যানচেট হয়ে আসছে। প্রথম কথা, প্ল্যানচেট ব্যাপারটা কি আগে বুঝতে হবে। আহ, আমরা যে বোর্ডটাকে ইউজ করি তিন রকম ভাবে হয়। আমরা যেটা ইউজ করি আমরা যেটা যে ইনভেস্টিগেশনটা করি, এটাও প্ল্যানচেট, কিন্তু এটা সাইন্টিফিক প্ল্যানচেট, আমি পরের থেকে আসছি। এর মাঝখানে একটি রয়েছে, যেটি রয়েছে সেটি হয়েছে ওজা বোর্ড ইউজ করা হয়, একটি বোর্ড ইউজ করা হয়। মাঝখানে যে হাতে যেটা মুভ হয়, আপনি দেখেছেন হয়তো কিছু কিছু জায়গায় সিনেমায় বা ছবিতে, তো ওটাকে বলে প্ল্যানচেট। বোর্ডটাকে বলে ওজা বোর্ড, আর ওটাকে বলে প্ল্যানচেট। এইটির থেকে নাইনটিজের দশকে খুব ফেমাস হয়েছিল ব্যাপারটাকে নিয়ে। কিন্তু আস্তে আস্তে 2000 যখন আমরা রিসার্চ নিয়ে আরো ঘাটাঘাটি শুরু করি, তখন অনেকে আমাদের মনে হয়েছে যে ওটা অনেক সময় হাতের মুভমেন্ট করে, মানে ইয়েস নো নাম এগুলো বেরায়। তো ওটাকে বিজ্ঞান, ওটাকে আমরা যারা আমরা প্যারানর্মাল রিসার্চ করি, সাইন্টিফিক রিসার্চ করি, তো এটাকে আমরা একদমই বন্ধ করিয়ে দিয়েছি। আরেকটা হয় যেটা মিডিয়াম নিয়ে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্ল্যানচেট করতেন। এটা কিন্তু একটা বিরাট বড় বিতর্কের জন্ম দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করতেন। আবার বলি, আহ, এই পরবর্তী অধ্যায়, মানে এই প্রশ্নের উত্তরটি বক্তার একদম নিজস্ব দায়িত্ব। এর পক্ষে বিপক্ষে যেহেতু আমরা জানি না, আমরা নতুন জিনিস আপনাদের সকলের সামনে তুলে ধরছি। উনি যেটা করতেন সেটা হচ্ছে একটি মিডিয়াম রাখতেন। মিডিয়াম রেখে উনি রাত্রিকালীন, তো রাত্রিকালীন এরকম বসতেন, বসে ওনার কিছু এরকম প্ল্যানচেট করার মতো কিছু লোকজন, ওনার কিছু বন্ধু বান্ধব সাগরে ছিল, তাদের একটা টিম ছিল, মিডিয়াম রেখে সেখানে প্ল্যানচেট করতেন। আমি যে তথ্য দিলাম, আমি বলবো দর্শকদের আপনারা গুগলে একবার করে নিতে পারেন, গুগলে করলেও আপনারা ওটা অনেক ক্লিয়ার পেয়ে যাবেন। বেশ, আপনাকে সামনে রেখে গুগল করা হোক। কি লিখতে হবে গুগলে? প্ল্যানচেট রবীন্দ্রনাথ ঠাকুর। প্ল্যানচেট প্ল্যানচেট রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ টেগোর প্ল্যানচেট স্টোরি। আচ্ছা, গুগল বলছে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়েছিলেন অলৌকিক ঘটনাবলিতে। আত্মাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি প্ল্যানচেট ব্যবহার করতেন। বেশ, বেশ, বাহ। হ্যাঁ, গুগল কিন্তু বলছে, আহ, কয়েকটা লিংক দিচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করতেন। রবীন্দ্র বিশেষজ্ঞ কখনো কেউ এলে তাকে এই প্রশ্নটা অন্য ধাঁচে আমরা করব। আপাতত প্যারানর্মালের দিকটা যদি আপনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করতেন বা সে সময়ের লোকজনরা,
যারা সেই সময়কাল, উম, ভারতবর্ষ পরাধীন, আবার রবীন্দ্রনাথ ঠাকুর চূড়ান্ত সাহিত্যের মহাসমুদ্রে ডুবে থাকা একজন মানুষ, হুম। যিনি প্রতিনিয়ত একটা একটা দিগন্ত তৈরি করছেন। কি হতে পারে তার প্লেনচেটের সাবজেক্ট? দেখুন, ওনারও কোনো জায়গায় মনে হয়েছিল যে অলৌকিক দুনিয়ার সঙ্গে যোগাযোগ করা উচিত হয়তো। গুলো করে দেখলেন, ওটাই লিখেছেন, ওটা গুলো গুলো তাই হ্যাঁ, মানে পড়লেন। উনি, মানে লেখা পছ- রয়েছে একটা শব্দ, ইংরেজি শব্দবন্ধ, হি ওয়াজ ফ্যাসিনেটেড। পছন্দ করতেন। পছন্দ আমরা করতেন। প্রত্যেকেই ফ্যাসিনেটেড। আমিও, আমার এটা এখন প্রফেশনটা আমার, কিন্তু আমারও খুব ফ্যাসিনেটেড। তো রবীন্দ্রনাথ ঠাকুরও তাই। উনি এরকম, ওনার একটা চক্র ছিলেন। ওখানে ওখানে অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন। আহ, আপনারা যখনই এটা সম্বন্ধে পড়া শুরু করবেন, এই পণ্ডিত ব্যক্তির নামও জানতে পারবেন। এমনও আছে অনেক নামকরা মানুষেরও আত্মা ওনার দাবি করা যে ওখানে উনি নাকি ওই মিডিয়াম দিয়ে নাকি তাদের সঙ্গে কথা বলেছে। বেশ। প্ল্যানচেট তত্ত্বে খানিকটা শিলমোহর পড়লো, তবে যেটা পড়লো না তা হলো আলটিমেট যে জায়গাটা আর কি, সবেরই বুজরুকি এবং বুজরুকির বাইরেরটা মানুষকে খুব যত্ন করে খুঁজে নিতে একদম হবে। একদম। আচ্ছা, কি করে বোঝা যাবে যে আপনি উজ্জ্বল গুপ্ত, আপনি মানুষটা ঠগ নন? ধরুন আপনাকে কেউ তার বাড়িতে রিসার্চ করবার জন্য ডাকলো, হুম। আপনি মানুষটা অনেস্ট, আমরা কি করে বুঝবো? মানে এটা আপনাকে প্রশ্ন করার কারণ, প্রচুর প্যারানর্মাল রিসার্চার হুম। রয়েছে। হুম। যেমন আপনি ধর্মের দিকে আঙুল তুললেন বা হুম। বুজরুকির দিকে আঙুল তুললেন, যে প্রচুর মানুষ দাবি করেন তারা পারেন, হুম। কিন্তু কিছু পারেন কিছু পারেন না। হুম। সেরকম তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দের মধ্যে যারা হুম। বলেন আর কি, তাদের হুম। মধ্যেও কিছু অংশের জল আছে, মানে হুম। বস্তু থাকলে তাতে জল থাকবে। ঠিক ভুল তো দুই নিয়েই সমাজ। তো একটা মানুষ ঠিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি করেন কিনা, মানে রিসার্চার হিসেবে তিনি ঠিক না ঢপবাজ, এটা কি করে বুঝবো? ইজ দেয়ার এনি সার্টিফিকেশন, ইজ দেয়ার এনি কোর্স, বা এটা নিয়ে কোনো পড়াশোনার মাধ্যম আছে, কোনো বিদ্যালয় রয়েছে বা কোনো ইউনিভার্সিটি রয়েছে? আহ, দেখুন, ভারতবর্ষে এরকম কোনো ইউনিভার্সিটি বা কোনো জায়গায় নেই যেখানে প্যারাসাইকোলজি পড়ানো হয়। ওকে। আপনাকে যদি শিখতে হয়, মানে আমি নিউ কমারদের বলবো, যাদের আপনাদের যদি সত্যিকার প্যারাসাইকোলজির সম্বন্ধে মানে ইচ্ছা প্রকাশ থাকে যে আপনারা এটা নিয়ে নিজের কেরিয়ার বানাবেন, তাহলে এটার কোনো কেরিয়ারের জায়গা নেই। এটি পুরোটাই নিজের ভালো লাগা আর নিজের প্যাশন বলে বেছে নিতে হবে। তো কিভাবে বুঝবেন? প্রথম কথা, আমরা যারা এই রিসার্চার, আর তারা প্রত্যেকেই অনেক দিন ধরে নিজের জায়গা বানাতে হয়েছে, ওকে। প্রত্যেকেই। আহ, বুঝবেন কি করে তাদের, তাদের প্রথম কথা দেখতে হবে তারা, তাদের জ্ঞান কতটা, তার জ্ঞান কতটা, প্যারাসাইকোলজি নিয়ে জ্ঞান কতটা, সে কতটা জানে। দেন আর সবচেয়ে বড় থাকে যে সে কতগুলো কেস স্টাডি করেছে। আমার নিজের বই, মাই 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 জার্নি ইনটু আর ডার্কনেস, আমাজনে ওটা 2021 পাবলিশ হয়। ওটাই 100 কেসেসের মধ্যে আমার টপ 10 কেসেস আছে। আহ, ওটাই আপনি বুঝতে পারবেন যে ওখানে যেমন রেসিডেন্সিয়াল হন্টেডের কথা আছে, রেসিডেন্সিয়াল হন্টেড একটি প্যারাসাইকোলজিক্যাল ওয়ার্ড, সেটাও যেমন আছে, সেরকম আবার এরকমও রয়েছে কোনো জায়গা যেখানে পড়ে রয়েছে বহুদিন ধরে, তার সত্যতা ওখানে তুলে ধরা হয়েছে। আমরা একদম শেষ লগ্নে রয়েছে আমাদের আজকের ইন্টারভিউয়ের বা আজকের এই কথা বলারই আজকের এপিসোডে। অনেকগুলো নতুন নতুন প্রশ্ন এবং নতুন নতুন অনেকগুলো জিনিস আমরা জানলাম। চলো আমি একদম শেষ জায়গায় যাব। ধরুন আমি দীর্ঘদিন ধরে শুনছি যে আমার পাড়ায় একটা বড় মাঠে প্রত্যেক রাত্রিবেলা কিছু না কিছু গন্ডগোল দেখা যায়। কখনো কেউ ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছেন, কখনো কারোর বাড়ির দোতলায় প্রবেশ বন্ধ সন্ধ্যের পরে। এই ঘটনা আমাদের চারিপাশে ঘটে। কোনো মানুষ যদি ইচ্ছা প্রকাশ করেন, সবার তো সামর্থ্য থাকে না প্রফেশনালি আপনাদেরকে ডাকার। ধরুন একটা মানুষের সেই সামর্থ্য নেই, অনেক পুরনো বাড়ি, সে বেসিক কি কি দেখলে বুঝতে পারে যে বাড়িতে সবটা ঠিক নেই, এবং তারপরে সে একটা জায়গায় আসতে পারে। মানে আমি বলছি না যে সে একদম কনক্লিউশনে চলে এলো যে না এখানে তো এই গন্ডগোলই আছে। একটা বেসিক, মানে ওই গাছ ওই আওয়াজ শুনতে পেলাম, চোখের সামনে থেকে কিছু সরে গেল, এগুলো নয়। এর বাইরে কি, এর বাইরের কোনো কিছু থাকতে পারে যেটা দেখলে কোনো মানুষের মনে হতে পারে না এই ঘটনাটা রিলেট করছে, মানে খানিকটা আপনারা যারা
রিসার্চার আপনারা স্ট্যাম্প করছেন যে হ্যাঁ এইরকম কিছু দেখলে তবে তুমি সন্দেহটাকে মোটামুটি একটা পরিণতির জায়গায় গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো, বাকিটা আমরা করবো। আপনি প্রশ্নতে দু রকম প্রশ্ন, মানে দু রকম কথা বলেন। একটি হলো যে একটি মাঠ, আরেকটি হলো একটা বাড়ি। যদি মাঠে হয়ে থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি একা ফিল করছেন কিনা, বা আপনার সঙ্গে আরো 4-5 জন ফিল করছে কিনা। যদি 4-5 জন ফিল করে তাহলে অবশ্যই আমরা যারা গবেষক তাদের আপনারা ডেকে পাঠাবেন। এরপর হলো বাড়ি। বাড়ির ক্ষেত্রে অনেক রকম কারণের জন্য হতে পারে। প্রথম কথা হতে পারে খুব বাজে ওয়্যারিং এর জন্য হ্যালুসিনেশন হয়। বাড়ির ওয়্যারিং এর জন্য হ্যালুসিনেশন হয়? হয় কিরকম? হাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাস করে। আপনি মানে যদি আমি কি ফিল করতে পারি? আমার বাড়িতে ওয়্যারিংটাও ধরে নেওয়া যাক অত্যন্ত খারাপ, আমি এক্স্যাক্টলি কি ফিল করবো? উম, দেখুন, যখন হাই ম্যাগনিফিল্ড আপনার সামনে দিয়ে আপনার কাছে পাস করবে না, তখন আপনি অবশ্যই এরকম হ্যালুসিনেট করবেন। মানে হ্যালুসিনেট করবেন বলছেন, মানে আমি বলতে আপনি যে চাইছি ভূতের কথা আমি আমি বলছেন, দেখবো চোখের সামনে দিয়ে কিছু একটা সরে গেল। হতে পারে, হতেই আচ্ছা। পারে। নাকি মানে আমি যে ওই যে কথায় কথায় আমরা বলি গা ভারী হয়ে যাচ্ছে, গা ভারীও হতে পারে। এটা এটার এটাও সঙ্গে হতে পারে, এটার সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক রিলেটেড যোগাযোগ আছে। আছে? ইভেন তাও দেখতে হবে যে আপনার বাড়ির 100 মিটারের মধ্যে কোনো ভ্যাট আছে কিনা। টক্সিক গ্যাস থাকলেও এরকম হ্যালুসিনেশন হয়। ওকে। আপনাকে আরো দেখতে হবে আপনার বাড়ির কাছে 50 মিটারের মধ্যে কোনো টাওয়ার বা মোবাইল টাওয়ার আছে কিনা। আরো বেশি হ্যালুসিনেশন এরকম হওয়ার চান্স বেশি। এগুলো যদি প্রত্যেকটা কিছু না থাকে, দেন আপনাদের বাড়িতে যদি আপনার সঙ্গে আরো 5 জন যদি সেম জিনিস দেখে, তবে আমি বলবো যে ঘরগুলো বা যেগুলোতে আপনারা বেশি এগুলো ফিল করেন, যেগুলো আমাদের ভাষায় হটস্পট বলে, তো সেখানে যদি আপনি চেষ্টা করেন একটি ঘৃতকুমারী গাছ, ঘৃতকুমারী মানে অ্যালোভেরা? অ্যালোভেরা, ঘৃতকুমারী গাছ আর একটি তুলসী গাছ, যে কোনো তুলসী গাছটা খুব সহজে পাওয়া যায়। ওটি যদি ঠিক আপনার বাড়ির জানলা, যেখানে সবথেকে প্রপার জায়গা, যেখানে দিয়ে সূর্যের ভালো ফটোসিনথেসিস করতে পারবে, সেরকম একটা জায়গায় রেখে যদি প্রত্যেক 7 দিন ধরে ওটাকে যত্ন নেন, যদি দেখেন গাছ শুকিয়ে যাচ্ছে, আহ, তবে হয়তো কোনো এনার্জি ওখানে থাকতে পারে। কেন, এর বিজ্ঞান ভিত্তিক আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। এইসব গাছগুলো খুব সফিস্টিকেট গাছ। কোনো হাই এনার্জি যদি ওখানে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেটা আপনার মোবাইল টাওয়ারে যদি বেশি খুব সামনাসামনি থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি কারণের জন্য গাছটা নষ্ট হলো। টক্সিক গ্যাসের জন্য গাছ নষ্ট হয়ে যায়, দেন তারপর প্যারানর্মাল ঘটনায় আসতে হবে। আমরা বিবিধ অনেকগুলো প্রশ্নকে টাচ করলাম, করবার চেষ্টা করলাম। এইটা এমন একটা চ্যাপ্টার, এটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে বেঁধে এটাকে আপনাদের সামনেই কথা বলাগুলো তুলে ধরা খুব কঠিন। নিশ্চিত করে আরো প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি। আমরা নিশ্চিত করে উজ্জ্বলদার সঙ্গে আরেকটা কথা বলার পর্ব আপনাদের তুলে ধরবো, যেখানে পরবর্তী আমাদের প্রায় 125টা প্রশ্ন পেয়েছিলাম আমরা। আমরা সেখান থেকে শর্ট ডাউন করে 12-14টা প্রশ্ন থেকে জট ডাউন করে আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। সকলেই জানেন যে মানুষ অত্যন্ত গতিময় জীবন মানুষের, দীর্ঘ সময় মানুষের আমাদের পডকাস্টের জন্য বার করা খুব কঠিন। কথা বলার দ্বিতীয় পর্ব আমরা শেষ করব একটা ছোট্ট ঘটনাকে ইনস্টিগেট করে। এটা দিয়ে আমরা পরের দিন, মানে উজ্জ্বলদার সঙ্গে পরের দিন যেদিন আলোচনা হবে, আমরা এক লাইনে উত্তর নেব, ডিটেলসে যাব না। পরের এপিসোডটা এটা দিয়ে শুরু হবে। কলকাতা শহরের বিখ্যাত পুলিশ স্টেশন বা ট্রাফিক গার্ড, জোড়াবাগান ট্রাফিক গার্ড। আপনার এটা নিয়ে একটা স্টাডি আছে। জোড়াবাগান ট্রাফিক গার্ডে শুধু এটুকু দর্শকদের বলুন, এটা মিথ না মিথ্যে না সত্যি? সত্যি না, টাওয়ারের জন্য এটা হচ্ছিল। বেশ। এর ইন ডিটেল আপনারা পাচ্ছেন। আমরা 2-3টে লিঙ্ক, যেগুলো উজ্জ্বলদার করা কেস, উজ্জ্বলদার স্টাডি, সেগুলো আমরা কমেন্টে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন। যাদের প্রশ্নের উত্তর পেলেন তারা কমেন্ট করবেন যে হ্যাঁ উত্তর পেলাম, যদি ইচ্ছে হয়, জোর নেই। আর যাদের আরো প্রশ্ন রয়েছে, আমরা উজ্জ্বলদাকে খুব তাড়াতাড়ি আরেকটা এপিসোডে গ্র্যাব করব। প্রয়োজন পড়লে আরো 2টো এপিসোডও করতে পারি। এই রোমাঞ্চকর ভৌতিক জার্নি যেটা আমরা চেষ্টা করছি আজকের এই কথা বলায় তুলে ধরা, একদিনে এ স্বাদ মিটবে না, চলবে। তাই আজকের মতো বিদায় জানাচ্ছি, আজকের মতো পর্ব শেষ করছি। ধন্যবাদ উজ্জ্বলদা, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ, আমাদের ভালো সঙ্গে লাগলো। কথা বলার জন্য। থ্যাংক এই ইউ, মাই প্লেজার। আহ, প্রচেষ্টায় যারা যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আরো একবার যারা আমাদের এই গোটা সফরের আমাদের সফর সঙ্গী, দি ইন্ডিয়ান ক্রনিকলস, তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে তাদেরকে আজকে যখন দি ইন্ডিয়ান ক্রনিকলস এর একটা অনুষ্ঠানের
আহ, প্রারম্ভিকতার আশেপাশে রয়েছি, তাদেরকে অ্যাক্টিভ ইউথ পরিবারের তরফ থেকে শুভেচ্ছা রইল। অ্যাক্টিভ ইউথ নতুনভাবে যে এই জার্নি শুরু করেছে, প্লিজ আপনারা পাশে থাকুন, আর পাশে থাকুন তাদের যাদের প্রয়োজন আপনার। আপনার সামান্য সাহায্য কারোর কাছে জীবন ধারণের অন্যতম দায়িত্ব হয়ে উঠতে পারে। অ্যাক্টিভ ইউথ আমি নয়, অ্যাক্টিভ ইউথ আপনিও। আপনার বয়স হতে পারে 16 কিংবা 86, মন যদি মানুষের জন্য কাজ করতে চায়, আপনি অ্যাক্টিভ থাকেন, তবেই আপনি অ্যাক্টিভ ইউথ। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।